কেউ যখন বলে আমি ঠিক আছি তখন কি আপনি সত্যিই বিশ্বাস করেন নাকি তার ভেতরের কথা জানতে চান? রিড পিপল লাইক আ বুক আপনাকে শেখাবে কিভাবে শব্দের আড়ালে থাকা সত্যিটা খুঁজে বের করতে হয়। আর হ্যাঁ, এই ক্ষমতা অর্জন করা মোটেও কোনো জাদু নয়, বরং এটি একটি শিখতে পারা দক্ষতা। প্যাট্রিক কিংয়ের অসাধারণ বই রিড পিপল লাইক আ বুক ঠিক এই বিষয়গুলো নিয়েই। আজকের এই ভিডিওতে আমরা এই বইয়ের মূল শিক্ষাগুলো গল্প ধাঁচে সহজভাবে তুলে ধরব, যা আপনাকে মানুষ চিনতে এবং আপনার চারপাশের জগৎকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। আপনার হয়তো মনে হতে পারে, কেন মানুষকে বইয়ের মতো পড়ার দরকার? আমরা তো প্রতিনিয়ত মানুষের সাথে মিশছি, কথা বলছি, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হয়তো শুধু কথার পিঠে কথা বলি, কিন্তু মানুষটির আসল উদ্দেশ্য, তার ভেতরের আবেগ বা সে কী ভাবছে তা খুব কমই বুঝতে পারি। আর এই না বোঝার কারণে জন্ম নেয় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস আর নানান সমস্যা। ভাবুন তো, আপনার প্রিয়জনের সাথে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। যদি আপনি তার অব্যক্ত কষ্টটা বা সে কেন এমন আচরণ করছে তা আগে থেকেই বুঝে যেতে পারতেন, তাহলে হয়তো সেই সম্পর্কটা আরও গভীর হতো, অযথা রাগ অভিমান তৈরি হতো না। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে অন্যের অনুভূতি ও প্রয়োজনগুলোকে আরও নিবিড়ভাবে উপলব্ধি করা যায়, যা আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করবে। শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, কর্মক্ষেত্রে বা সামাজিক জীবনেও এই দক্ষতা অপরিহার্য। একজন বস বা সহকর্মী হয়তো মুখে বলছেন আমি এটা করতে পারবো, কিন্তু তার শরীরী ভাষা বা কণ্ঠস্বরের ধরন দেখে আপনি বুঝতে পারলেন যে সে আসলে কাজটি করতে ইচ্ছুক নয় বা আত্মবিশ্বাসী নয়। এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে পারলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পারবেন এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে। মানুষকে সঠিকভাবে বুঝতে পারা আমাদের আত্মরক্ষার জন্যও ভীষণ জরুরি। আজকের দিনে যখন চারপাশে প্রতারণা বা ম্যানিপুলেশনের ঝুঁকি বাড়ছে, তখন অন্যের আসল উদ্দেশ্য বুঝতে পারা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে, কারণ আপনি আর অন্ধকারে থাকেন না, বরং আপনার চারপাশের জগৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকে। সংক্ষেপে, মানুষকে বইয়ের মতো পড়া মানে হল তাদের অদৃশ্য ভাষাগুলো বুঝতে পারা, তাদের প্রেরণাগুলোকে চিনতে পারা এবং এর মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত উভয় জীবনেই আরও সফল ও সুস্থিতে থাকা। কিন্তু কিভাবে অর্জন করবেন এই দক্ষতা, সেটাই আমরা জানব এই বইয়ের মূল ভিত্তিগুলো বিশ্লেষণ করে। চলুন জেনে নিই মানুষের মনস্তত্ত্ব বোঝার প্রথম ধাপ। মানুষের মনস্তত্ত্ব বোঝার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল তাদের প্রেরণা বা মোটিভেশন বোঝা। আপাতদৃষ্টিতে মানুষ যে কাজটি করছে তার পেছনে হয়তো অন্য কোনো গভীর কারণ লুকিয়ে আছে। আমরা প্রায়শই দেখি মানুষ এমন সব কাজ করে যা যুক্তিহীন মনে হতে পারে, কিন্তু প্রতিটি আচরণের পেছনেই একটি শক্তিশালী প্রেরণা কাজ করে। প্যাট্রিক কিং তার বইয়ে বলেন, মানুষের আচরণ বুঝতে হলে আমাদের মনস্তত্ত্বের কিছু মৌলিক ধারণা জানতে হবে। এর মধ্যে একটি দারুণ ধারণা হল কার্ল জংয়ের শ্যাডো সেলফ এবং ইনার চাইল্ড। আমাদের প্রত্যেকেরই একটি শ্যাডো সেলফ বা ছায়া সত্তা থাকে, যেখানে আমাদের লুকানো ভয়, দুর্বলতা বা এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা আমরা অন্যের সামনে প্রকাশ করতে চাই না। আবার ইনার চাইল্ড হল আমাদের ভেতরের সেই শিশু সত্তা যা আমাদের অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে শৈশবের আবেগ এবং চাহিদা দ্বারা প্রভাবিত। এই অপ্রকাশিত সত্তাগুলোই অনেক সময় আমাদের অজান্তেই আমাদের আচরণকে চালিত করে। ধরুন, একজন ব্যক্তি সবসময় অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে সে খুব ভালো কর্মী, কিন্তু তার এই আচরণের গভীর প্রেরণা হয়তো লুকিয়ে আছে তার ইনার চাইল্ডের মধ্যে, যে শৈশবে হয়তো পর্যাপ্ত মনোযোগ বা প্রশংসা পায়নি। এই বিষয়টি বুঝতে পারলে তার এই প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষাকে আপনি আরও ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, তার সাথে আপনার সম্পর্কও উন্নত হবে। মানুষের প্রেরণা বোঝার আরেকটি দারুণ ফ্রেমওয়ার্ক হল আব্রাহাম ম্যাসলোর চাহিদার স্তরবিন্যাস বা ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস। ম্যাসলো দেখিয়েছেন মানুষের চাহিদাগুলো একটি পিরামিডের মতো স্তরবিন্যস্ত। একদম নিচের স্তরে থাকে মৌলিক শারীরিক চাহিদা, যেমন খাবার, ঘুম। এরপর আসে নিরাপত্তা, তারপর ভালোবাসা ও বিলঙ্গিং, এরপর আত্মসম্মান এবং সবার উপরে থাকে আত্ম উপলব্ধি। একজন মানুষ যখন কোনো স্তরের চাহিদা মেটানোর জন্য কাজ করছে তা বুঝতে পারলে আপনি তার আচরণকে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবেন। উদাহরণস্বরূপ, একজন কর্মী হয়তো খুব বেশি বেতন বা পদোন্নতি নিয়ে চিন্তিত নয়, বরং সে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতে চায় যেখানে সে নিজের মূল্যবোধের সাথে মানিয়ে চলতে পারে এবং টিম হিসেবে কাজ করতে পারে, যা ভালোবাসা ও বিলঙ্গিংয়ের স্তরে পড়ে। আমার অন্য একজন কর্মী হয়তো নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, তাই সে চাকরি হারানোর ভয়ে চুপচাপ থাকে, যা নিরাপত্তার স্তরে পড়ে।
এই ভিন্ন চাহিদাগুলো উপলব্ধি করতে পারলে আপনি তাদের সাথে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। এবং সবশেষে মানুষের সব আচরণের পেছনে একটি মূল নীতি কাজ করে, সেটি হল সুখ ও দুঃখের নীতি বা প্লেজার পেইন প্রিন্সিপাল। মানুষ সবসময় আনন্দ পেতে চায় এবং কষ্ট এড়াতে চায়। এই সহজ সত্যটি যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনি অনেক আচরণের পেছনের কারণ সহজেই বুঝতে পারবেন। এই প্রেরণাগুলো কিভাবে আমাদের অমৌখিক যোগাযোগে প্রকাশ পায় সেটাই আমরা জানব পরের অংশে। মানুষের ভেতরের প্রেরণাগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হল তাদের অমৌখিক যোগাযোগ বা শরীরী ভাষা বোঝা। কথায় বলে কথা বলে 80% শরীর, আর এই কথাটা মোটেই বাড়িয়ে বলা নয়। আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি তথ্য আমাদের শরীর, মুখের অভিব্যক্তি, চোখের ভাষা বা কণ্ঠস্বর প্রকাশ করে। প্যাট্রিক কিং জোর দেন যে শুধু কথা শুনে কাউকে বোঝাটা একটা বিশাল ভুল হতে পারে। আমাদের শরীর অজান্তেই আমাদের আসল অনুভূতিগুলো প্রকাশ করে। যেমন যখন একজন মানুষ অস্বস্তিতে থাকে, তখন সে হয়তো হাত ক্রস করে রাখে অথবা বারবার নিজের পোশাক ঠিক করে। আবার যখন সে আত্মবিশ্বাসী থাকে, তখন তার দাঁড়ানোর ভঙ্গি হয় সোজা, বুক থাকে টান টান। এই ছোট ছোট সংকেতগুলোই হল মাইক্রো এক্সপ্রেশন বা ক্ষুদ্র অভিব্যক্তি, যা 1 সেকেন্ডের ভগ্নাংশ সময়ে মুখে ফুটে ওঠে এবং মিলিয়ে যায়, কিন্তু আমাদের আসল অনুভূতি জানান দিয়ে যায়। চোখের যোগাযোগ একটি শক্তিশালী মাধ্যম। একজন মানুষ যখন কথা বলার সময় আপনার চোখের দিকে তাকিয়ে থাকে, তখন সে সাধারণত আত্মবিশ্বাসী এবং সৎ থাকে। কিন্তু যদি সে বারবার চোখ সরিয়ে নেয় বা অস্থিরভাবে চারদিকে তাকায়, তাহলে বুঝতে হবে সে হয়তো কোনো অস্বস্তি বা মিথ্যা লুকাচ্ছে। তবে সংস্কৃতির ভিন্নতার কারণে চোখের যোগাযোগের ধরন ভিন্ন হতে পারে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বরের ধরন অনেক কিছু প্রকাশ করে। ধরুন কেউ "আমি খুব খুশি" বলছে, কিন্তু তার কণ্ঠস্বর নিচু এবং তার কাঁধ ঝুলে আছে, তাহলে বুঝতে হবে তার কথা আর শরীরী ভাষার মধ্যে একটি অসামঞ্জস্য রয়েছে। কণ্ঠস্বরের উচ্চতা, গতি এবং পিচ একজন ব্যক্তির আবেগ, আত্মবিশ্বাস বা ভয় প্রকাশ করতে পারে। বইটিতে একটি খুব গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা হয়েছে, সেটি হল স্বাভাবিক আচরণের মানদণ্ড পর্যবেক্ষণ করা। কাউকে বইয়ের মতো পড়ার আগে তার স্বাভাবিক আচরণ কী রকম তা আপনাকে জানতে হবে। সে স্বাভাবিক অবস্থায় কিভাবে কথা বলে, কিভাবে দাঁড়ায় বা তার মুখের অভিব্যক্তি কেমন হয়। একবার আপনি তার বেসলাইন বুঝে গেলে, যখনই আপনি তার আচরণে কোনো পরিবর্তন দেখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে সেখানে কিছু একটা অস্বাভাবিকতা আছে। যেমন একজন মানুষ সাধারণত খুব প্রাণবন্ত হয়ে কথা বলে, কিন্তু হঠাৎ করেই সে চুপচাপ হয়ে গেল এবং তার হাতের নড়াচড়া কমে গেল। এই পরিবর্তনটি একটি সংকেত দিতে পারে যে সে হয়তো কোনো কারণে চিন্তিত বা বিচলিত। এই দক্ষতাগুলোই আপনাকে কেবল শোনা নয়, বরং দেখা এবং অনুভব করার মাধ্যমে মানুষকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। পরের অংশে আমরা ব্যক্তিত্বের ধরন নিয়ে আলোচনা করব। মানুষের প্রেরণা এবং শরীরী ভাষা বোঝার পাশাপাশি তাদের ব্যক্তিত্বের ধরন, পার্সোনালিটি টাইপ সম্পর্কে জ্ঞান রাখাও মানুষকে বইয়ের মতো পড়ার জন্য অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি মানুষই তার নিজস্ব ব্যক্তিত্ব অনুযায়ী জগৎকে দেখে এবং প্রতিক্রিয়া দেখায়। এক ধরনের ব্যক্তিত্বের মানুষ যে পরিস্থিতিতে যেভাবে প্রতিক্রিয়া দেখাবে, অন্য ধরনের ব্যক্তিত্বের মানুষ হয়তো সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। প্যাট্রিক কিং এই বইয়ে সরাসরি বিস্তারিতভাবে ব্যক্তিত্বের মডেল নিয়ে আলোচনা না করলেও তিনি জোর দিয়েছেন যে ব্যক্তিত্বের বৈচিত্র্য আমাদের বুঝতে হবে। সহজভাবে বললে, কেউ হয়তো খুব বহির্মুখী, এক্সট্রোভার্টেড এবং সহজেই অন্যের সাথে মিশে যায়, আবার কেউ হয়তো অন্তর্মুখী, ইন্ট্রোভার্টেড এবং নিজের জগতে থাকতে পছন্দ করে। এই ভিন্নতাগুলো মানুষের যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিকে প্রভাবিত করে। মনোবিজ্ঞানে বহুল পরিচিত একটি মডেল হল দ্য বিগ 5 পার্সোনালিটি ট্রেটস, যা 5টি প্রধান বৈশিষ্ট্যকে বোঝায়। 1. ওপেননেস বা উন্মুক্ততা, নতুন অভিজ্ঞতা ও ধারণার প্রতি কতটা আগ্রহী। 2. কনসিয়েন্সিয়াসনেস বা সতর্কতা বা কর্তব্যপরায়ণতা, কতটা সুসংগঠিত, দায়িত্বশীল ও নিয়মানুবর্তী। 3. এক্সট্রাভার্সন বা বহির্মুখিতা, কতটা সামাজিক, প্রাণবন্ত এবং আশাবাদী। 4. অ্যাগ্রিয়েবলনেস বা মিত্রভাবাপন্নতা, কতটা দয়ালু, সহযোগী এবং সহানুভূতিশীল। 5. নিউরোটিসিজম বা স্নায়ুবিক দুর্বলতা, কতটা আবেগপ্রবণ, উদ্বিগ্ন বা অস্থির। এই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে মনে রাখার দরকার নেই, তবে এর মূল ধারণাটা বোঝা জরুরি।
যেমন একজন ওপেননেস বেশি থাকা মানুষ হয়তো সৃজনশীল আলোচনা বা নতুন আইডিয়ায় বেশি উৎসাহী হবে। অন্যদিকে একজন কনসিয়েন্সিয়াসনেস বেশি থাকা মানুষ হয়তো যে কোনো কাজ সময়মতো এবং নিখুঁতভাবে শেষ করার দিকে বেশি মনোযোগ দেবে। এই পার্থক্যগুলো বুঝতে পারলে আপনি তাদের সাথে আরও কার্যকরভাবে কথা বলতে পারবেন, তাদের প্রত্যাশা বুঝতে পারবেন এবং তাদের আচরণকে অনুমান করতে পারবেন। ধরুন আপনি একজন এক্সট্রোভার্টেড ব্যক্তির সাথে মিটিং করছেন। তিনি হয়তো দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এবং সরাসরি কথা বলেন। আবার একজন ইন্ট্রোভার্টেড ব্যক্তি হয়তো সবকিছু চিন্তা করে, তথ্য বিশ্লেষণ করে, তারপর সিদ্ধান্ত নিতে চান। আপনি যদি তাদের এই ব্যক্তিত্বের ধরনগুলো আগে থেকে বুঝতে পারেন, তাহলে আপনি আপনার যোগাযোগের ধরন বা আলোচনার বিষয়বস্তু সেভাবে সাজাতে পারবেন যা তাদের কাছে আরও গ্রহণযোগ্য হবে। ব্যক্তিত্বের এই ভিন্নতাগুলো আমাদের বুঝতে শেখায় যে একই লাঠি দিয়ে সবাইকে হাঁকানো যায় না। প্রতিটি মানুষ তার নিজস্ব ছাঁচে তৈরি এবং তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই ভিন্নতাগুলোকে সম্মান করা এবং সেগুলো অনুযায়ী আমাদের আচরণকে মানিয়ে নেওয়া, এটাই মানুষকে গভীরভাবে বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানুষ যখন নিজেদের আসল ব্যক্তিত্ব বা উদ্দেশ্য লুকিয়ে রাখে, তখন কি করবেন সেটা আমরা জানব পরের অংশে। মিথ্যা শনাক্তকরণের কৌশল। মানুষের প্রেরণা, শরীরী ভাষা এবং ব্যক্তিত্বের ধরন বোঝার পর আমরা আসব আরও একটি গুরুত্বপূর্ণ অংশে, মিথ্যা শনাক্তকরণ, ডিটেক্টিং ডিসেপশন। আমরা সবাই কমবেশি ছোটখাটো মিথ্যা বলি, কিন্তু যখন বড় কোনো মিথ্যা বা প্রতারণার বিষয় আসে তখন সেটা বুঝতে পারাটা খুব জরুরি। প্যাট্রিক কিমির বই এই বিষয়ে দারুণ কিছু কার্যকর কৌশল শেখায়। মিথ্যা ধরার মূল মন্ত্র হল অসঙ্গতি পর্যবেক্ষণ করা। একজন মিথ্যেবাদী যখন কথা বলে তখন তার কথা, শরীরী ভাষা এবং গল্পের বিশদ বিবরণের মধ্যে প্রায়শই একটি অসামঞ্জস্য তৈরি হয়। যেমন কেউ হয়তো মুখে বলছে আমি খুবই শান্ত আছি, কিন্তু তার পা অস্থিরভাবে নড়ছে বা তার কণ্ঠস্বরে কিছুটা চাপ অনুভব করা যাচ্ছে। এই কথা ও কাজের মধ্যেকার অসামঞ্জস্যই হল মিথ্যার প্রথম সংকেত। শারীরিক সংকেতগুলোর দিকে নজর রাখুন। একজন মিথ্যেবাদী প্রায়শই অস্বস্তিতে থাকে এবং তার শরীর সেই অস্বস্তি প্রকাশ করে। এটি হতে পারে ঘন ঘন চোখের পলক ফেলা, মুখ বা নাক ঘষা, গলা শুকিয়ে যাওয়া বা হাত পা অস্থিরভাবে নাড়ানো। তারা হয়তো নিজের কথাকে আরও বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য বেশি চোখ কন্ট্যাক্ট করতে পারে, যা তাদের স্বাভাবিক বেস লাইন থেকে ভিন্ন হতে পারে। গল্পের বিশদ বিবরণেও অসামঞ্জস্য দেখা যায়। একজন মিথ্যেবাদী সাধারণত খুব বেশি বিশদ বিবরণ দেয় না বা তাদের গল্পে প্রয়োজনীয় তথ্যের অভাব থাকে। আবার কখনো কখনো তারা অপ্রয়োজনীয় বিশদ বিবরণ দিয়ে মূল বিষয়টি থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। যদি আপনি একই বিষয়ে বারবার প্রশ্ন করেন, তাহলে তাদের গল্পের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে এবং অসামঞ্জস্যগুলো সামনে চলে আসে। প্রশ্ন করার কৌশলও মিথ্যে ধরার জন্য জরুরি। প্যাট্রিক কিং বলেন, সরাসরি তুমি কি মিথ্যে বলছ না জিজ্ঞেস করে এমনভাবে প্রশ্ন করুন যাতে তাদের মানসিক চাপ বাড়ে। যেমন আপনি গল্পের একটি নির্দিষ্ট অংশ নিয়ে আরও বিশদ বিবরণ চাইতে পারেন বা বলতে পারেন, তুমি যে কথাটা বলছ সেটা কি 100% সত্যি? এই ধরনের প্রশ্ন তাদের দ্বিধাগ্রস্ত করতে পারে এবং তাদের শরীরী ভাষা বা কথায় আরও অসামঞ্জস্য প্রকাশ পেতে পারে। মিথ্যা শনাক্তকরণ মানে এই নয় যে আপনাকে সবসময় সন্দেহপ্রবণ থাকতে হবে, বরং এর অর্থ হল সচেতনভাবে পর্যবেক্ষণ করা এবং যখন আপনার গাট ফিলিংস বা ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে কিছু বলছে তখন সেদিকে মনোযোগ দেওয়া। মনে রাখবেন, এই দক্ষতা অর্জনের সময় লাগে এবং অনুশীলনের প্রয়োজন। পরের অংশে আমরা জানব এই সব দক্ষতা কিভাবে কাজে লাগাবেন এবং আত্মসচেতনতার গুরুত্ব। এতক্ষণ আমরা মানুষের প্রেরণা, শরীরী ভাষা, ব্যক্তিত্বের ধরন এবং মিথ্যা শনাক্তকরণের কৌশল নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই সব দক্ষতা কার্যকরভাবে ব্যবহার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন এবং আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। প্যাট্রিক কিংয়ের বইয়ের মূল বার্তাগুলোর মধ্যে এটি অন্যতম শক্তিশালী। সচেতন পর্যবেক্ষণ মানে হল কেবল দেখা নয়, বরং মনোযোগ দিয়ে দেখা। আমাদের চারপাশের নীরব সংকেতগুলো প্রতিনিয়ত আমাদের অনেক তথ্য দিচ্ছে, কিন্তু আমরা বেশিরভাগ সময় সেগুলোকে এড়িয়ে যাই। একজন ব্যক্তি কিভাবে হেঁটে আসছে, কিভাবে বসছে বা তার হাতের নড়াচড়া, এই প্রতিটি জিনিসই কিছু না কিছু বার্তা বহন করে। মনোযোগ দিয়ে এই বিষয়গুলো লক্ষ্য করার অভ্যাস তৈরি করলে আপনি অন্যদের সম্পর্কে আরও গভীর ধারণা পাবেন। এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ হল আত্মসচেতনতা, নিজেকে ভালোভাবে জানতে পারা, নিজের আবেগ,
পক্ষপাতিত্ব বা পূর্বধারণা সম্পর্কে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি, কারণ আমাদের নিজস্ব আবেগ বা পূর্বধারণাগুলো অন্যের আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন, তাহলে তার স্বাভাবিক আচরণকেও আপনি হয়তো নেতিবাচকভাবে দেখতে পারেন। নিজের আবেগপ্রবণ পক্ষপাতিত্বগুলো সম্পর্কে সচেতন থাকা মানে হল আমরা যেন নিরপেক্ষভাবে অন্যদের পর্যবেক্ষণ করতে পারি। নিজেকে প্রশ্ন করুন, আমার কি এই বিষয়ে কোনো পক্ষপাতিত্ব আছে? আমি কি এই মানুষটিকে আগে থেকেই কোনো নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখছিলাম? এই আত্মজিজ্ঞাসা আপনাকে আরও অবজেক্টিভলি মানুষকে বুঝতে সাহায্য করবে। তাহলে কিভাবে এই সব জ্ঞানকে আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন? প্রথমত, ছোট ছোট বিষয় থেকে শুরু করুন। বন্ধুদের সাথে কথা বলার সময় তাদের শরীরী ভাষার দিকে লক্ষ্য রাখুন। সংবাদ দেখার সময় রাজনীতিবিদদের অভিব্যক্তি বা কণ্ঠস্বরের ধরন লক্ষ্য রাখুন। দ্বিতীয়ত, ধৈর্য রাখুন। মানুষকে পড়ার ক্ষমতা একটি দক্ষতা যা একদিনে আয়ত্ত করা যায় না। এটি অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহানুভূতি বিকাশ করুন। অন্যের পরিস্থিতিতে নিজেকে রেখে চিন্তা করার অভ্যাস তৈরি করুন। যখন আপনি সহানুভূতিশীল হন, তখন আপনি শুধু তাদের আচরণ দেখেন না, বরং তাদের ভেতরের অনুভূতি ও প্রেরণাগুলো বুঝতে পারেন, যা আপনাকে একজন ভালো শ্রোতা এবং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। প্যাট্রিক কিংয়ের রিড পিপল লাইক আ বুক বইটি নিছকই কিছু কৌশল শেখায় না, এটি আপনাকে মানুষ হিসেবে আরও সমৃদ্ধ করে তোলে। এটি আপনাকে আপনার সম্পর্কগুলোকে আরও গভীর করতে, ভুল বোঝাবুঝি কমাতে এবং আপনার চারপাশের জগৎকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন যে এটি আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।